হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো গাইস, আজকে আমরা জানতে পারবো এই বছরে মুক্তি পাওয়া অর্থাৎ ২০২৫ সালে মুক্তি পাওয়া দ্য লং ওয়াক মুভিটি সম্পর্কে। যেখানে আমরা দেখতে পারবো কিছু ইয়াং বয়সের ছেলে একটি হাঁটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং এই প্রতিযোগিতাটি এতটাই ভয়াবহ যে তারা যদি তাদের হাঁটা বন্ধ করে তাহলেই তাদেরকে মেরে ফেলা হবে। মানে না থেমে সবসময় তাদেরকে হাঁটতে হবে। এমনকি যদি তাদের টয়লেটও চাপ দেয়, টয়লেটটা পর্যন্ত হাঁটার উপরেই করতে হবে। তো বুঝতেই পারছো আজকের মুভিটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর এখানে সবথেকে মজার ব্যাপার হচ্ছে উত্তর কোরিয়ার কিম জং উনের মতো, মানে উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট আছে না, ওইটার মতো একটা মেজরকে দেখতে পারবো। মানে সে শুধু উল্টাপাল্টা সিদ্ধান্ত নিবে, আর এই সিদ্ধান্তর কারণে অনেক ইয়ং ছেলেদের জীবন নষ্ট হয়ে যাবে। মানে ভাই কি বলবো, পুরাই কিম জং উনের কপি। তো যাই হোক, চলো আর কথা না বাড়িয়ে ঘুরে আসি আজকের এক অ্যাডভেঞ্চার এবং ইন্টারেস্টিং গল্প থেকে। গল্পের শুরুতে আমাদেরকে এমন একটি টাইমলাইন দেখানো হয় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়তে শুরু করেছে। আর এখন পুরো আমেরিকাতে শুধু একমাত্র মিলিটারিদের শাসন চলছে, আর সবকিছুর কেন্দ্রে ছিল একজন মেজর, যিনি দেশের অবস্থা পুরো বেহাল করে দিয়েছিলেন। ক্ষুধা, দরিদ্র, বেকারত্ব সবকিছু মিলিয়ে সবার অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু তাদের কারোরই মেজরের বিরুদ্ধে কিছু বলার সাহস ছিল না। কেননা মেজরের বিরুদ্ধে আওয়াজ তোলা মানেই নিশ্চিত মৃত্যু। দরিদ্র আর বেকারত্বের চাপে গরিব মানুষগুলো যেন মেজরের বিরুদ্ধে কোনো কথা না বলতে পারে, এজন্য মেজর প্রতি বছর একটি বিশেষ খেলার আয়োজন করে, আর যে খেলাটির নাম হলো দ্য লং ওয়াক। আর এই গেমটি ছিল মূলত যুবকদেরকে নিয়ে, মানে এই ইয়ং জেনারেশনে যারা আছে তাদেরকে নিয়ে আর কি। এই জন্য প্রতি বছর আমেরিকার বিভিন্ন স্টেট থেকে 50 জন ছেলেকে সিলেক্ট করা হতো। আর এই খেলাটি কিন্তু কোনো সাধারণ দৌড় বা রেস খেলা ছিল না। এই গেমের ছিল একটা মাত্র রুলস, তোমাকে না থেমে শুধু হাঁটতে হবে, আর সেটাও হতে হবে 3 মাইল পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় কমপক্ষে তোমাকে 3 মাইল হাঁটতে হবে। স্পিড কমালে বা থেমে গেলে বা যে কোনো ধরনের ভুল করলে সেখানে থাকা প্রত্যেক অংশগ্রহণকারীকে মোট 3 বার ওয়ার্নিং দেওয়া হবে। আর এখানে উল্লেখ, ওয়ার্নিং খাওয়ার পর পুনরায় তার স্পিডকে 10 সেকেন্ডের মধ্যে অন্যান্য যে অংশগ্রহণকারীরা আছে তাদের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর যদি অ্যাডজাস্ট না করতে পারে তাহলে তাকে মেরে ফেলা হবে। আর এই স্পিডে যদি 1 ঘন্টা পর্যন্ত হাঁটতে পারে তাহলে তার ওয়ার্নিং রিমুভ করে দেওয়া হবে। কিন্তু কোনো অংশগ্রহণকারীকে যদি 3 বার ওয়ার্নিং দেওয়া হয় তাহলে সেই উক্ত অংশগ্রহণকারীকে সেখানে থাকা গার্ডগুলো গুলি করে মেরে ফেলবে। আর এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত যে লড়াই করে টিকে থাকতে পারবে সেই হবে একমাত্র উইনার, যে কিনা অর্থ, সম্মান, প্রতিপত্তি সবকিছুই জিতে নিবে। আর এই গেমটি মূলত পুরো দেশে লাইভ টেলিকাস্ট করা হবে, আর শেষ পর্যন্ত যে এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে তাকে পুরো দেশে হিরো হিসাবে দেখানো হবে, আর তার যে কোনো একটি ইচ্ছা সরকার থেকে পূরণ করে দেওয়া হবে। তো প্রতি বছরের মতো এই বছর প্রতিযোগিতা শুরু হয়, যেখানে আমরা রেমন্ড নামের একটি ছেলেকে দেখতে পাই। আর আমরা এখানে রেমন্ডকে পুরো ভিডিওতে রে বলে ডাকবো, নামটা কিন্তু মাথায় রেখো গাইস, রে। তো যাই হোক, এরপর শুরুতে রেকে জানানো হয় লং ওয়াকের জন্য তুমি সিলেক্টেড। আর এখানে উল্লেখ আমরা জানতে পারি কিছুদিন আগে রের বাবা মারা যায় এবং সংসার চালানোর সমস্ত দায়িত্ব পড়ে যায় তার মায়ের উপর। এই জন্য মূলত রে এই প্রতিযোগিতায় যাবার সিদ্ধান্ত নেয়। রের মা, যার নাম হচ্ছে গিনি, সে তাকে গাড়িতে করে গেমের জন্য পৌঁছে দিতে যাচ্ছিল এবং শেষ পর্যন্ত তাকে গেম থেকে সরে আসতে বলে। এখানে আমরা মা ছেলের বেশ ইমোশনাল সিন দেখতে পাই। স্বামীকে হারানোর পর তিনি কিছুতেই ছেলেকে হারাতে চাননি, কিন্তু এখানে তো রে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে সে গেমে পার্টিসিপেট করবে। রে তখন তার মাকে শেষবারের মতো জড়িয়ে ধরে এবং গেমের উদ্দেশ্যে রওনা হয়। গেম শুরু হওয়ার আগেই তার সাথে পিটার নামক একজনের সাথে পরিচয় হয়, আর তাদের দুজনের মাঝে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। তাছাড়াও সেখানে অনেক অংশগ্রহণকারী ছিল যাদের নাম হচ্ছে স্টিভেন্স, কার্লি, হ্যাং, অর্থাৎ বেকার যত পোলাপেন আছে না সবগুলা এখানে পার্টিসিপেট করেছে আর কি। তো তাদের সাথে রে পরিচয় হয়ে যায় এবং তারা প্ল্যান করে একটি টিমের মতো ওরা একসাথেই থাকবে। আর এখানে উল্লেখ্য কার্লি ছিল ওদের মাঝে সবচেয়ে ছোট। তো এরপর আমরা দেখি ওরা সবাই মিলে গল্প করছিল। এর মাঝে গেমের মাস্টার মাইন্ড মেজর চলে আসে। মেজর এক এক করে সবার নাম ধরে ডাকে, এরপর তাদের সবার উদ্দেশ্যে বলে দেশকে এই অচল অবস্থা থেকে উদ্ধারের একমাত্র সমাধান হচ্ছে এই লং ওয়াক, অর্থাৎ এই প্রতিযোগিতা। তো এরপর সব অংশগ্রহণকারীকে একটি করে মেডেল টেক দেওয়া হয়। তারপর সবাইকে একটি লাইনে দাঁড় করিয়ে মেজর সমস্ত রুলস বুঝিয়ে দেয়। তো এরপর মেজর আকাশে একটি ফাঁকা গুলি করে, আর এই ফাঁকা গুলির মাধ্যমে আজকে লং ওয়াক প্রতিযোগিতাটি স্টার্ট করে। আর তারপর 50 জন অংশগ্রহণকারী সমস্ত নিয়ম কানুন মেনে হাঁটতে শুরু করে এবং পেছন থেকে সোলজারদের ট্যাঙ্ক, আর প্রত্যেক সোলজারের হাতে ছিল একটি করে বন্দুক, যা অংশগ্রহণকারীদের ভয় দেখানো এবং ইন্সপিরেশন দুটোর জন্যই ব্যবহার হচ্ছিল। তো এখানে রে এবং পিটার জার্নিটা এনজয় করার জন্য নিজেদের মধ্যে গল্প শুরু করতে থাকে। রে এর মতে জীবনে টাকাটাই সবকিছু নয়, কিন্তু পিটার বলে জীবনে টাকাটাই আসল। আর এই দিকে অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে ছোট যে ছিল কার্লি, ও হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। সে ঠিক মতো পা চালাতে পারছিল না, আর তখন রে ওর হাত
হাত ধরে ওকে সাহস দিতে থাকে। আর তখন পিটার এসেও তাকে ইন্সপায়ারেশন করছিল, কিন্তু এখানে আমরা দেখি ওর শরীর তাতে একদমই সায় দিচ্ছিল না। সে হঠাৎ রাস্তার মাঝে পড়ে যায়। সোলজার তাকে 3বার ওয়ার্নিং দেয়, কিন্তু তবুও সে কিছুতেই উঠতে পারে না, যে জন্য কার্লিকে সেখানে শুট করে মেরে ফেলা হয়। এটা দেখে রে ভীষণ গাবড়ে যায় এবং হাঁটার গতি কমিয়ে দিয়ে ধীরে ধীরে হাঁটতে থাকে। সোলজার তাকে প্রথম ওয়ার্নিং দিয়ে দেয়। পিটার সঙ্গে সঙ্গে ওর হাত ধরে ফেলে এবং স্পিড মেনটেন করতে বলে এবং রে কিছুক্ষণ পরে স্বাভাবিক গতিতে হাঁটতে থাকে। এর মাঝে মেজর চলে আসে আর বলে এটা তো কেবল শুরু। ধীরে ধীরে ওরা প্রায় 17 কিলোমিটার পাড়ি দিয়ে ফেলে। আর তখন আমরা দেখি রে, পিটার আর হ্যাং এর মাঝে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আর এরই মাঝে হঠাৎ করে একজন অংশগ্রহণকারী প্রচন্ড রোদ আর গরমের জন্য অসুস্থ হয়ে পড়ে। তাকেও পরপর 3বার ওয়ার্নিং দেওয়া হয় এবং তবুও সে উঠতে পারে না। আর উঠতে না পারায় পিছনে থাকা সৈন্যগুলো তাকে মর্মান্তিক ভাবে শুট করে মেরে ফেলে। আর এটা দেখে অংশগ্রহণকারীরা সবাই গাবড়ে যায়। আর তখনই আমরা দেখি সেখানে বার্ক নামের একজন এতে খুব মজা পায় আর ওর মৃত্যুকে সে সেলিব্রেট করে। ওর এমন আচরণে সবাই ওর প্রতি বিরক্ত হচ্ছিল। ধীরে ধীরে শেষ হয় 25 মাইলের যাত্রা। আর এই পয়েন্টে এসে বার্ক অহংকারে অনেকটা বেশি উঠতে থাকে। সে র্যাঙ্ক নামের একটি ছেলেকে বারবার টিচ করছিল, তার মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা শুরু করছিল। এতে করে র্যাঙ্ক প্রচন্ড রেগে যায় এবং ওর সাথে মারামারি করতে গিয়ে বেখেয়ালে মাটিতে লুটিয়ে পড়ে। সোলজার এসে ওকে ওঠার জন্য বারবার ওয়ার্নিং দেয়, কিন্তু সে ওঠার আগেই সময় শেষ হয়ে যাওয়ার কারণে তাকেও শুট করে মেরে ফেলে। আর এখানে রে মনে করে র্যাঙ্কের মৃত্যুর জন্য বার্কি দায়ী, কিন্তু এতে বার্কের কোনো অনুশোচনাই ছিল না। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখি এক অংশগ্রহণকারী টয়লেটে চাপ দেয়। মানে বুঝতে পারছো মামা কত চিপায় পড়েছে। মানে গাইস, এই গেমের নিয়ম অনুযায়ী তোমাকে টয়লেটও করা যাবে না। টয়লেট করা যাবে বাট টয়লেটে যাওয়া যাবে না আর কি, তোমাকে হাঁটার উপরে টয়লেট করতে হবে। তো যাই হোক, সে সেখানে কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই সে বাধ্য হয়ে রাস্তার মাঝে বসে যায়। সোলজার তাকে উঠার জন্য বারবার ওয়ার্নিং দিতে থাকে, কিন্তু বেচারা কি আর করবে, এতই টয়লেটে প্রেসার দিছে, সে এখানে টয়লেট করতেই থাকে। তো এইদিকে তার ওয়ার্নিং শেষ হয়ে যায় আর তখনই সাথে সাথে সোলজাররা শুট করে তাকে মেরে ফেলে। মানে ভাই, মারবি তো মারবি, আগে তো ওকে টয়লেটটা করতে দিবি। মানে ভাই, মরার আগে বেচারা একটু শান্তিতে টয়লেটও করতে পারলো না। তো যাই হোক, দেখতে দেখতে পুরো একটি দিন শেষ হয়ে যায় এবং রাত নেমে আসে। রাত গভীর হবার সাথে সাথে কিছু অংশগ্রহণকারীদের শরীর ক্লান্ত হয়ে আসে, অর্থাৎ তাদের চোখে প্রচুর ঘুম চলে আসছে। মানে তারা বুঝতে পারছো 2 দিন হলো কোনো ঘুমায় না। আর এইরকম সিচুয়েশনে তো অবশ্যই তাদের ঘুম চলে আসবে, তাই না? তবে এই গেমের রুলস অনুযায়ী এখানে ঘুমানোরও কোনো সুযোগ নাই। তো যাই হোক, তারপর আমরা দেখি তারা কোনোভাবেই তাদের হাঁটা থামায় না। আর এখানে উল্লেখ্য, রের চোখে ঘুম আসার কারণে সে নিজেকে সামলাতে পারছিল না, কিন্তু এখানে পিটার এবারেও তাকে সামলে নেয়। কিছুক্ষণ পর সে আবারও ব্যালেন্স হারিয়ে ফেলে। পিটার আবারও তাকে সামলায়, কিন্তু এতক্ষণে রে অলরেডি 3বার ওয়ার্নিং পেয়ে গিয়েছে। তার মানে আরেকটি মাত্র ভুল করলে রেকেও শুট করে মেরে ফেলবে। কিন্তু ও যদি লাগাতার 3 ঘন্টা কোনো ভুল না করে স্পিড ব্যালেন্স রেখে হাঁটতে পারে, তবে রের ওয়ার্নিং গুলো মাইনাস হয়ে যাবে। পিটার ওকে সামলানোর জন্য পুরোটা সময় ওর সাথে গল্প করতে থাকে। পিটার ওকে বলে, তুমি তোমার মাকে কতটা ভালোবাসো, তুমি একবার এটা শেষ করতে পারলে খুব তাড়াতাড়ি তোমার মায়ের সাথে দেখা করতে পারবে। কিন্তু এখানে রে পিটারকে ভুল বুঝে, মানে সে রেগে যায় আর কি। সে বলে, তুমি আমাকে ইচ্ছে করে ফেলে দেওয়ার জন্য এমন করছো। পিটার তখন রের কথায় কোনো উত্তর দেয় না, সে চুপচাপ থাকে। তো এরপর রাতের অন্ধকারে ওরা হাঁটতে হাঁটতে একটি পাহাড়ের কাছে চলে আসে। আর এখানে পাহাড়ের রাস্তাগুলো খুবই খারাপ ছিল, যার ফলে তাদের সবাই স্পিড ব্যালেন্স রাখা খুব কষ্টকর হয়ে যায়, মানে অনেকটাই কঠিন হয়ে পড়ে। তো এখানে এই পাহাড়ের রাস্তাতে হাঁটার সময় কিছু ছেলে রাস্তায় পড়ে যায়। তারপর সেখানে সোলজাররা এসে তাদেরকে শুট করে মেরে ফেলে। আর ধীরে ধীরে রে এর অবস্থা বেশি খারাপ হয়ে যাচ্ছিল। লাগাতার 3 ঘন্টা স্পিড ব্যালেন্স করে হাঁটা তার জন্য আরো বেশি কষ্টকর হয়ে যায়। সে খুবই চেষ্টা করছিল তার স্পিডটা মেনটেন করার জন্য, কিন্তু আফসোস সে আবারও ব্যালেন্স হারিয়ে ফেলে। কিন্তু সে থেমে যাওয়ার আগেই পিটার আবারও এসে তাকে বাঁচিয়ে নেয়, মানে তার হাত ধরে তাকে সামলে নেয়। আর রে তখন নিজের ভুল বুঝতে পারে আর পিটারের কাছে তার করা আচরণের জন্য মাফ চায়। এমনকি সাহায্যের জন্য পিটারকে অনেক ধন্যবাদ জানায়। পিটার এবারও কিছু বলে না, সে হালকা একটি হাসি দিয়ে রেকে রিল্যাক্স হতে বলে। দেখতে দেখতে বিরতিহীন এক লম্বা রাত্রিও শেষ হয়ে যায়। তো এরপর সকালের দৃশ্যে আমরা দেখি ছেলেরা তখনও ক্লান্ত শরীর নিয়ে হেঁটেই চলছিল। আর তখন আমরা দেখি বেকার নামে যে ছেলেটা ছিল তার টয়লেটে চাপ দেয়। আর তখন সে কোনো উপায় না পেয়ে রাস্তায় বসে টয়লেটের কাজ সেরে ফেলে। কিন্তু দুর্ভাগ্যবশত সে টয়লেট করতে করতে সোলজারের 2টি ওয়ার্নিং খেয়ে যায়। আর যখন প্রায় 3টি ওয়ার্নিং দিয়েই দিবে তার আগে বেকার উঠে পড়ে আর সবার সাথে আবার পুনরায় হাঁটতে শুরু করে। বেকার হাঁটতে হাঁটতে পিটার আর রের কাছে চলে আসে আর দুজনই ওর সাথে খুব মজা নেয়। তো যাই হোক, আজকের দিনটি খুব দ্রুতই শেষ হয়ে যায় এবং পুনরায় দ্বিতীয় আরেকটি রাত নেমে আসে। তবে আজকের দিনের মধ্যে অনেক পার্টিসিপেন্ট, মানে অনেক অংশগ্রহণকারী মারা গিয়েছে। আর এখানে আমরা জানতে পারি তারা প্রায় 59 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেলেছে। তো এইভাবে করে তারা যখন 61 মাইল পার হয় আর তখনই হ্যাং নামের একটি ছেলে বেশ অসুস্থ হয়ে পড়ে। পিটার আর রে ওকে সাহস দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু হ্যাং এতে আরো বিরক্ত হয়। অন্যদিকে আরেকজন
পার্টিসিপেন্টেরও পায়ে সমস্যা দেখা দেয়, সে কিছুতেই হাঁটতে পারছিল না। রে আর পিটার ওকে উঠে দাঁড়াতে বলে, কিন্তু সেও বুঝে গিয়েছিল যে সে আর হাঁটতে পারবে না, তাই হাঁটার গতি কমিয়ে থেমে যায়। আর তখনই সেখানে সোলজাররা এসে তাকে 3বার ওয়ার্নিং দেয়। আর সে যখন শত চেষ্টা করে তার হাঁটার গতি আর বাড়াতে পারছিল না, তখনই তাকে সোলজাররা শুট করে মেরে ফেলে। তো যাই হোক, এইভাবে তারা হাঁটতে হাঁটতে 103 কিলোমিটার যখন পাড়ি দেয়, আর তখনই একটি ছেলে এই খেলা থেকে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। আর এই বিষয়টি যখন সোলজাররা বুঝতে পারে, তখন তাকেও শুট করে মেরে ফেলে। তো যাই হোক, তারপর তারা সবাই সামনে এগুতে থাকে এবং তাদের নিজেদের মন ভালো রাখার জন্য তারা বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকে। তো এখানে তারা নিজেরা সবাই বলতে থাকে যে তারা যদি এই ম্যাচে জিতে যায় তাহলে তারা কি চাবে। তখনই বেকার বলে যে সে একটি রকেট চাইবে, যাতে করে সে চাঁদে যেতে পারে। আর এখানে হ্যাঙ্ক মজা করে বলে যে সে 10টা সুন্দরী চাই, মানে অনেকটা আমাদের পাড়ার প্রতিবেশী লুচ্চা বন্ধুরা থাকে না, অনেকটা সেরকমই আর কি। আর এখানে পিটার বলে যে সে একজনের বিজয়ের জন্য 2জনের বিজয়ের ইচ্ছা প্রকাশ করবে, মানে সে যদি জিতে যায় তাহলে সে আরেকজনের বিজয়ের জন্য চেষ্টা করবে। আর যখন আমাদের রে মানে নায়কের পালা আসে, আর তখন সে বলে যে আমি দ্য লং ওয়াল পুরো সিস্টেমটাকে বদলে দিতে চাই। আর তখন বাকিরা এই কথাটা শুনে সবাই বলে যে এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ এইভাবে রে দেশের পরিস্থিতি কোনোভাবে বদলাতে পারবে না। তো এরপর তারা সবাই করে কি, সবাই রাগে পুরো লং ওয়াল সিস্টেমটাকে গালাগালি করতে শুরু করে, মানে এই গালাগালি করে তারা নিজেদের মধ্যে মজা নিতে থাকে আর কি। তো এরপর আমরা দেখি এখানে হাঁটতে হাঁটতে তাদের রাত হয়ে যায়, আর রাতেই বৃষ্টি নামা শুরু করে। আর এখানে রে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, মানে বুঝতেই তো পারছো তারা 3-4 দিন হলো কোনো ঘুমায় না, খায় না ভালো করে, তার জন্য তাদের শরীর অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে আর কি। তো ওই সময় পিটার করে কি, সে রেকে তার কাঁধে মাথা রাখতে দেয় যাতে সে হাঁটতে হাঁটতে একটু বিশ্রাম নিতে পারে। মানে গাইস, পিটারের মতো বন্ধু পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার, কারণ এই কঠিন অবস্থায়ও পিটার রেকে সাহায্য করছে। তো যাই হোক, তারপর দিন আমরা দেখি তারা 144 মাইল পার করে ফেলে এবং তাদের অবস্থা খুবই নাজেহাল হয়ে ওঠে। আর তখনই এক শান্ত মুহূর্তে রে পিটারের সাথে তার অতীত জীবনের কথা বলতে শুরু করে। আর রে এখানে বলে যে তার বাবা দর্শন, বিষয়, সঙ্গীত এরকম কিছু শিখাতেন যা সরকার নিষিদ্ধ করেছিল, মানে সরকার কোনোভাবে চাইতো না এই জাতি কোনোভাবে উন্নত হোক, কারণ এই জাতি যদি উন্নত হয়ে যায় তাহলে তো সরকারের দ্য লং ওয়ার্ক সিস্টেম চলবে না। মানে সে এটা করে অনেক মজা পাইতো, পাগলা সরকার আর কি। তো যাই হোক, কোনোভাবে সরকার এটা জানতে পারে, তারপর মেজর রে এর বাড়িতে যায় এবং তার বাবাকে এই নিষিদ্ধ শিক্ষা বন্ধ করতে বলে। উল্টো তার বাবা মেজরের মুখের উপর না করে দেয়, যার ফলে সেখানে মেজর তাকে গুলি করে মেরে ফেলে। আর এইসব ঘটনাগুলো রের চোখের সামনে ঘটছিল, আর রে সেদিন থেকে নিয়ত করেছিল যে সে বড় হয়ে এই মেজরকে মেরে তার বাবার প্রতিশোধ নিবে। তো এই জন্য রে এই রেসে অংশগ্রহণ করেছে। তো এরপর রে পিটারের সাথে বলে যদি সে জিতে যায় তাহলে সে সরকারের কাছ থেকে 2টা কার্বন রাইফেল চাইবে এবং এই কার্বন রাইফেলটি ওই সরকারের উপরই ব্যবহার করবে, মানে ওই মেজরের উপর ব্যবহার করবে। তো যাই হোক, তারা হাঁটতে হাঁটতে 170 মাইল যখন পৌঁছায় তখন তাদের অবস্থা আরো অনেক ভয়াবহ হয়ে ওঠে। আর সেই সময় একজন অংশগ্রহণকারী ক্লান্ত হয়ে সৈন্যদের কাছে সাহায্য চাইতে যায়, তখন সৈন্যরা তাকে সাহায্য করার বদলে উল্টো তাকে গুলি করে মেরে ফেলে। এমনকি গুলি করার পর সে যখন মরে না, তখন সোলজাররা মর্মান্তিকভাবে ট্যাঙ্ক দিয়ে তাকে পিষে ফেলে। আর কিছুক্ষণ পর আমরা দেখি একজন অংশগ্রহণকারী না ঘুমাতে ঘুমাতে পাগল হয়ে যায় এবং সে দৌড়ে নিজের কাপড় খুলে ফেলে এবং বুলপথে হাঁটা শুরু করে। আর এটা দেখে সৈন্যরা কোনো কিছু না ভেবে তাকে গুলি করে মেরে ফেলে। তো যাই হোক, এরপর সেই রাতে তারা যখন 200 মাইল পার করে, স্টিভেন রের কাছে এসে একটি দুঃসংবাদ দেয় যে হ্যাং এখন পুরো দুর্বল হয়ে পড়েছে, সে এখন পড়ে যেতে পারে। আর এই কথা শুনে রে সাথে সাথে হ্যাং এর কাছে যায় এবং হ্যাংকে সাহায্য করতে চায়। আর তখন হ্যাং মানসিক ভারসাম্য হারিয়ে পিছন দিকে ঘুরে হাঁটতে থাকে এবং সৈন্যরা যখন এই বিষয়টা লক্ষ্য করে তখন তাকেও গুলি করে মেরে ফেলে। আর এটা দেখে বেকার নিজেকে সামলাতে পারে না, কারণ তার চোখের সামনে তার বন্ধুকে মেরে ফেলেছে। তাই বেকার দৌড়ে যায় তাকে সাহায্য করার জন্য। আর এখানে বেকারকে সৈন্যরা 3বার ওয়ার্নিং দিতে শুরু করে। আর যখন প্রায় 3টা ওয়ার্নিং পরেই যাবে তখন রে তাকে হাত ধরে নিয়ে আসে। আর তখন রে বলে তুমি কি পাগল হয়ে গেছো, হ্যাং তো মরেই গেছে, এখন আমাদের আর কিছুই করার নেই। তো এরপর রে বলে আমাদের এখন পিছনের কথা না ভেবে আমাদের সামনে এগোনো উচিত। তো এইভাবে সেই ভয়াবহ রাতটি কেটে যায় এবং পরের দিন সকালে আমরা দেখি তারা 209 মাইল পার করে। এখানে আমরা দেখতে পারি এখন শুধু রে, পিটার, বার্কোভিচ, স্টিভেন, বেকারি শুধু বেঁচে আছে। তারা সবাই বলতে থাকে যে হ্যাংই একমাত্র ব্যক্তি ছিল যার জন্য তার বাড়িতে স্ত্রী অপেক্ষা করছিল। তখন সবাই সিদ্ধান্ত নেয় যে যে জিতবে সে যেন হ্যাং এর স্ত্রীকে তার পুরস্কারের কিছু অংশ দেয়। কিন্তু এখানে বার্কোভিচ নামে যে ছেলেটা ছিল সে এটা শুনে নাক মোচড় মারে, মানে সে এই কথাতে একমত প্রকাশ করে না। আর তাই সবাই বার্কোভিচকে এই টিম থেকে আলাদা করে দেয়, মানে তার সাথে কেউ আর কোনো কথা বলে না। তো কিছুক্ষণ পর বার্কোভিচ যখন এই বিষয়টা লক্ষ্য করে তখন সে রের কাছে আসে এবং বলে যে সে হ্যাং এর মৃত্যুতে অনুতপ্ত এবং সে রের কাছে এবং সবার কাছে ক্ষমা চায়। আর বলে সে যদি এই রেসে জিতে যায় তাহলে তার অংশ থেকে হ্যাং এর স্ত্রীকেও কিছু দিবে। তো এরপর রে এবং সবাই তাকে ক্ষমা করে দেয় এবং কিছুক্ষণ পর দেখা যায় বার্কোভিচের মানসিক অবস্থা ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তার পকেট থেকে একটি ছুরি বের করে এরপর তার নিজের গলায় ঢুকিয়ে দেয়। আর সৈন্যরা যখন এই বিষয়টা লক্ষ্য করে তখন তার কাছে এসে তাকে গুলি
করে মেরে দেয়। আর এই দৃশ্য দেখে বাকিরা অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা নিজেরাও জানে না তাদের সাথে সামনে কি ঘটতে চলেছে। তাদের ভিতর ভয়, হতাশা সবকিছু কাজ করতে শুরু করছে। কিন্তু তারা সবকিছু এড়িয়ে যখন রাত নেমে আসে তখন তারা সবাই নিজেদেরকে বিনোদন দেওয়ার জন্য হালকা নাচ গান করতে শুরু করে, যাতে করে তাদের মনোবল স্ট্রং থাকে এবং তারা সবাই হাঁটতে পারে। তো যাই হোক, তারা খুব মজা করে এই রাতটি কাটায়। তো এরপর দিন সকালে আমাদের পঞ্চম দিনের দৃশ্য দেখানো হয়, যখন তারা সবাই বলা বলি করছিল যে রের ভাগ্য খুবই ভালো, কারণ রে আজকে তার মাকে দেখতে পারবে। মানে তারা যেই রাস্তা দিয়ে এখন হাঁটতেছে এই রাস্তাটি সেই শহরের মধ্যে দিয়ে গেছে যেখানে রের মা থাকে। তো এরপর তারা হাঁটতে হাঁটতে রের শহরে পৌঁছে যায়। এখানে আসতে রের পায়ের জুতোটি নষ্ট হয়ে যায়। এটা দেখে বেকার তাকে বলে যে পায়ের জুতা জোড়া খুলে ফেলতে, আর যদি না খুলে তাহলে সে তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবে। তো এরপর রে কোনো কিছু না ভেবে জুতাগুলো খুলে হাঁটতে থাকে। তো এরপর কিছু দূর যাওয়ার পর রে বীরের মধ্যে সে তার মাকে দেখতে পায়, কিন্তু এখানে রে তার মাকে দেখে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না এবং সে দৌড়ে তার মার কাছে চলে যেতে চায়। আর এই বোকামির জন্য সোলজাররা তাকে বারবার ওয়ার্নিং দিতে থাকে। আর তখন তার মা চিৎকার করে বলে যে তুমি এখান থেকে চলে যাও, না হলে তোমাকে ওরা গুলি করে মেরে ফেলবে। আর এখানে সৈন্যরা যখন প্রায় রেকে গুলি করে ফেলবে ঠিক তখনই পিটার রেকে জোর করে নিয়ে গিয়ে লাইনে দাঁড় করায় এবং কোনোভাবে তার জীবন বাঁচায়। তো এরপর তারা হাঁটতে হাঁটতে রের শহর থেকে যখন বের হয়ে যায়, পিটার তখন তার নিজের জীবনের গল্প শোনাতে থাকে। এখানে বেকার বলতে থাকে যে যুদ্ধে তার বাবা মা যখন মারা যায় বেকারের চাচা তাকে তার নিজের কাছে নিয়ে যান এবং তিনি বেকারকে প্রচুর মারধর করতেন। তো এরপর যখন বেকারের 10 বছর হয়ে যায় তখন বেকার তার চাচার কাছ থেকে পালিয়ে চলে আসে। আর সেখান থেকে পালিয়ে আসার পর বেকার পথ শিশুদের সাথে মিশে যায় এবং তাদের সাথে চুরি, মারামারি এগুলা করতে থাকে। তো একদিন একটি মারামারির মধ্যে একটি ছেলে বেকারের গলায় ছুরি মারে আর তারপর সে অজ্ঞান হয়ে যায় এবং বেকারের যখন জ্ঞান ফিরে তখন সে দেখে সে হসপিটালের বেডে। তখন হসপিটালের বেডে শুয়ে শুয়ে ভাবতে থাকে বেকার যে ওই দিনের অপরাধটা ওই ছেলের ছিল না, কারণ ওই অপরাধটা ছিল বেকারের নিজেরই। তো এরপর বেকার শপথ করে যে সে সারা জীবন একজন ভালো মানুষ হয়ে চলবে এবং তার অন্ধকার জীবনকে আলো করার জন্য আলোর সন্ধান করতে থাকবে। আর তখন বেকার বলে যে সে যদি কোনোভাবে জিতে যায় তাহলে এই টাকা দিয়ে সে অনাথ শিশুদের সাহায্য করবে। আর এই কথা শুনে রে বেকারের উপর গভীরভাবে ইমপ্রেসড হয়ে যায়। তো যাই হোক, তারা এইভাবে কথা বলতে বলতে 360 মাইল যখন পৌঁছায় তখন স্টিভেন বলে দেয় যে এখন থেকে আর কেউ কাউকে সাহায্য করবে না। আর এই সিদ্ধান্তটা সবাই মেনে নেয়, কারণ তারা যদি সবাই সবাইকে সাহায্য করে তাহলে এই গেম শেষ হইতে আরো অনেক টাইম লাগবে, আর যত বেশি টাইম লাগবে তাদের ততই কষ্ট হবে, কারণ ভাই কষ্টের থেকে মারা যাওয়া ভালো, একটা কথা আছে না। তো যাই হোক, এই সিদ্ধান্তটা বেদনাদায়ক হলেও সবাই মেনে নেয়, কারণ তার বাদে আর কিছুই করার নেই। তো কিছুক্ষণ পর আমরা দেখতে পাই বেকারের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে, কিন্তু এই নিয়মের কারণে তারা কেউ তাকে সাহায্য করে না। তো এর কিছু সময় পর আমরা দেখি পার্ক নামের একটি ছেলে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এমন একটি পাগলামো করে বসে যা দেখে সবার হুশ উড়ে যায়। সে কি করে জানো, একজন সোলজার থেকে একটি বন্দুক কেড়ে নেয় এবং সেখানে তাকে একটি সোলজারকে সে গুলি করে মেরেও দেয়। মানে ভাই সে মরবে তো মরবে, তার আগে একজনকে মেরে মরবে আর কি। তো যাই হোক, এরপর আমরা দেখি সন্ধ্যার মধ্যে বেকারের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। আর এটা দেখে পিটার এবং রে নিয়ম ভেঙে তাকে সাহায্য করে, কিন্তু এখানে বেকার জানতো যে সে আর বেশিক্ষণ বাঁচবে না। সে তাদের কাছে একটি রকেট দিয়ে বলে যদি তারা বেঁচে থাকে তাহলে তারা যেন এই রকেটটি বেকারের দাদির কাছে দিয়ে দেয়। এবং বেকার আরো বলে যে যখন আমি মারা যাব তখন তোমরা কেউ ভুলেও পিছনে তাকাবে না। তো এরপর বেকারের ক্লান্ত শরীর ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে এবং সৈন্যরা সেখানে তাকে গুলি করে মেরে দেয়। তো এরপর তারা হাঁটতে হাঁটতে 326 মাইল পর্যন্ত পৌঁছে যায়। এখন শুধু রে, পিটার এবং স্টিভেন বেঁচে ছিল। তো এরপর তারা সবাই একটি লম্বা ব্রিজের উপর মেজরের চোখের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। তো এরপর মেজরকে যখন রে দেখে তখন তার রাগ উঠে যায় এবং সে উল্টাপাল্টা বলে মেজরকে গালাগালি করতে থাকে। আর তখন মেজর হাসতে হাসতে বলে যে তোমার এই রাগ এবং জেদ তোমাকে একদিন বিজয়ী বানাবে। তো এরপর আমরা স্টিভেনের মুখ থেকে একটি কথা শুনতে পাই, আর যেটা শুনে সেখানে থাকা সবাই শকড হয়ে যায়। স্টিভেন বলে যে আমি আসলে মেজরের অবৈধ সন্তান। স্টিভেন বলে যে তার জীবনে ইচ্ছা ছিল যে সে তার বাবার বাড়িতে থাকবে, কিন্তু মেজর এতটাই খারাপ ছিল যে সে কোনোদিন তাকে সন্তান হিসাবে মেনে নেয়নি, তাই সে নিজেও মেজর উপর রেগে আছে। তো এরপর স্টিভেন বলে আমার শরীর আর আমার সঙ্গ দিচ্ছে না, তো তোমরা দুইজন এগিয়ে যাও এবং আমার জন্য প্রার্থনা করো। এই কথা বলার পর স্টিভেন দাঁড়িয়ে যায়, যার ফলে সোলজাররা তাকে গুলি করে সেখানে মেরে দেয়। আর এখন শুধু রে এবং পিটার বেঁচে আছে। তো এরপর তারা দুজন একসাথে হাঁটতে থাকে এবং পিটার বলতে থাকে যে সে ছোটবেলায় মৃত্যুকে অনেক ভয় পেত, কিন্তু তার চোখের সামনে এতগুলো ছেলেকে মরতে দেখে সে বুঝতে পেরেছে যে মৃত্যুই মানুষের জীবনে একমাত্র সত্যি, এটা থেকে বেঁচে থাকার কোনো উপায় নেই। কিন্তু পিটার আরো বলে যে তুমি শুধু এটাই বেছে নিতে পারো যে তুমি এটার সামনে কিভাবে সম্মুখীন হবে। তো যাই হোক, এরপর আমরা দেখি তারা হাঁটতে হাঁটতে 331 মাইল পার করে ফেলে এবং তারা দুইজন একটি শহরে পৌঁছায় যেখানে তাদের জন্য অনেক লোকজন অপেক্ষা করছে, মানে এটা দেখার জন্য যে এই দুইজনের মধ্যে কে আসলে উইনার হবে। আর তখনই পিটার হঠাৎ করে থেমে যায় এবং সে সোলজারদের কাছে আত্মসমর্পণ করতে চায়। আর তখন পিটার সোলজারের কাছে বলে যে সে হার মানতে চায় এবং রেকে জিতিয়ে দিতে চায়, যাতে
যাতে করে রে সে তার মায়ের কোলে ফিরে যেতে পারে। কিন্তু তখনই রে এসে বলে, তুমি পাগলামি করো না, চলো আমরা দুজন একসাথে হাঁটি, দেখা যাক কে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে। আর এই কথা বলে রে পিছনে থেমে যায়। আর যেহেতু রের কাছে আগে থেকে 3টা ওয়ার্নিং ছিল, তাই রেকে সোলজাররা আর কোনো ওয়ার্নিং দেয় না এবং সাথে সাথে তাকে গুলি করে মেরে দেয়। আর এখানে গুলি করে তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় এবং মেজর এসে তাকে শেষ গুলিটা করে মেরে ফেলে। আর যখন এই দৃশ্য পিটার দেখে তখন সে পুরোপুরিভাবে ভেঙে পড়ে। আর এখানে জনতারা পিটারের জয়ের কারণে উল্লাস করতে থাকে। তো এরপর আমরা দেখি মেজর পিটারের কাছে আসে এবং দ্য লং ওয়াল্কের বিজয়ী হিসাবে তাকে অভিনন্দন জানায়। তো এরপর মেজর পিটারকে তার ইচ্ছের কথা জিজ্ঞেস করে। তখন পিটার নিজেকে কোনোভাবে সামলে নিয়ে মেজরকে বলে যে সে সৈন্যদের হাতে তাকে একটি রাইফেল চায়, যাতে করে সে এটা তার সন্তানদের স্মৃতি হিসাবে দিতে পারে। তখন সৈন্যরা এটা দিতে দ্বিধা করে, কিন্তু মেজর বলে যে দিয়ে দাও, কারণ আমার মনে হয় সে কাউকে আঘাত করবে না। আর মেজর বলে যে আমি তার সম্পর্কে জানি এবং এটাও জানি যে সে পৃথিবীর ভালো চাই। মেজরের এই কথা বলা শেষ হলে পিটার সাথে সাথে মেজরের দিকে বন্দুক তাক করে। এটা দেখে মেজর বলে যে আরে বোকা, তুই নিজের জয়ের উল্লাসটা এইভাবে নষ্ট করিস না। কিন্তু এখানে পিটার মেজরের কোনো কথাই কান না দিয়ে সাথে সাথে তাকে গুলি করে মেরে ফেলে। আর তারপর পিটার বলে যে এটা আমার নিজের জন্য নয়, আমি এটা করেছি একমাত্র রের জন্য। তো এরপর পিটার বন্দুকটাকে তার হাত থেকে মাটিতে ফেলে দেয় এবং একা একা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়। তো যাই হোক, তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।